ওকে ভাই, হ্যাঁ শুরু। সো কি বলছিলাম যেন, আচ্ছা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি আজকে সন্ধ্যার পর, আমার বাংলাদেশ টাইম সন্ধ্যার পর জি। যদি আমি ফ্রি থাকি, আমি যদি আরেকবার বসতে চাই, বসতে পারবো? বাংলাদেশ টাইম সন্ধ্যার পর কয়টা বাজবে ভাই? কারণ আমার আবার আজকে ইমিগ্রেশন অফিসে কাজ আছে। আচ্ছা, বাংলাদেশ টাইম সন্ধ্যার পর মিনস বাংলাদেশ টাইম 5টার পর থেকে, 5টা হবে না, 6টার পর থেকে রাত 11টা পর্যন্ত এনি টাইম, যদি আমি, এর মাঝখানে যে কোনো সময়? হ্যাঁ যদি আমি ফ্রি থাকি, আমি যদি নক দিই তাহলে কি বসা সম্ভব? বাংলাদেশ টাইম 5টা, মানে এখানে বাজে তখন 3টা। কয় ঘন্টা, 5 ঘন্টা ডিফারেন্স নাকি? 5 ঘন্টার ডিফারেন্স, হ্যাঁ। হ্যাঁ, বাংলাদেশ টাইম 3টা। 5টা মানে 6টা মানে হচ্ছে ওখানকার একটা, একটা থেকে একটা থেকে শুরু করে 11টা মানে হচ্ছে 6টা, একটা থেকে 6টার মধ্যে বিকেলবেলা। একটাতে এখানকার টাইম 6টায়, তাহলে বাংলাদেশে কত বাজবে তখন? বাংলাদেশ 11টা। কিন্তু আপনি তো বললেন 11টা পর্যন্ত আপনার আলটিমেট মানে মেইন ইয়েটা। হ্যাঁ আমি 11টাতে আপনি 11টা পর্যন্ত ফ্রি শুয়ে আছি। পড়বেন। ফ্রি আছি তো ওখানকার টাইম 6টা পর্যন্ত, মানে ওখানকার টাইম 6টার আগে কি আমরা বসতে পারবো কিনা, মানে হ্যাঁ, 5টার দিকে একবার ট্রাই করা যায়, যেহেতু আমি 3টার দিকে ইমিগ্রেশন অফিসে যাবো। ওকে ঠিক আছে। আপনি আমাকে নক দেন ঠিক আছে, যদি আমি আপনি ফ্রি আমি থাকেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি যদি ফ্রি থাকো নক দিও আমাকে। ঠিক আছে, আচ্ছা, আমি নক দেবো না, সমস্যা নেই, হ্যাঁ। let's get started this topic. মানে ফার্স্ট টপিকটা যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম, এবং ফার্স্ট এক্সারসাইজটা বলছে ফর ইচ অফ দ্য ফলোইং ফাংশনস এফ উইথ স্পেসিফিক ডোমেইনস D1 and D2, find the global maximum and global minimum of f for each di if they exist. Justify your answers. Okay, ঠিক প্রথমে আছে। একটু বোঝার চেষ্টা করি ফাংশন সম্পর্কে কেমন আইডিয়া আছে। উম, তেমন একটা আইডিয়া নেই। ফাংশনস, হোয়াট ইজ ভুলে ফাংশন? গেছেন। হোয়াট ইজ ফাংশন? ফাংশন হচ্ছে আহ যদি রিগোরাসলি সংক্ষেপে বলতে চাই, তাহলে ফাংশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন যদি রিলেশন দিয়ে ডেফিনেশন দিতে চাই তাহলে আসলে অনেক কিছু বলতে হবে, তো সেখানে যাচ্ছি না, ডিরেক্টলি ফাংশনে চলে আসছি। যে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেটা হতে পারে ওয়ান ভেরিয়েবল, সেটা হতে পারে টু ভেরিয়েবল, অথবা থ্রি ভেরিয়েবল, মাল্টি ভেরিয়েবল। যেমন আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, হ্যাঁ, এটা একটা কি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে শুধুমাত্র একটা ভেরিয়েবল আমরা এক্স দেখতে পাচ্ছি, এটাকে আমরা এক্স এর একটা ফাংশন বলতে পারি। ইটস ঠিক লাইক আছে। রিগোরাসলি যে এটা একটা মেশিনের মতো। এই মেশিনের অ্যাক্টিভিটি হচ্ছে এই ক্যারেক্টারিস্টিকে কাজ করবে। এখানে আমি এক্স এর ইনপুট যা দিব, এটা যদি আমার এফ অফ এক্স একটা মেশিন হয়, তাহলে এক্স হবে এখানকার ইনপুট। আর ইনপুট হচ্ছে গিয়ে কি, ইন্ডিপেন্ডেন্ট, তাই না? জি। ইন্ডিপেন্ডেন্ট। আমরা যা ইচ্ছা তাই ইনপুট দিতে পারি, যদি সেই ইনপুট দেওয়ার পর যদি মেশিনটা নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইনপুট ইচ্ছা মতো দিতে পারি। কিন্তু যে ইনপুট দিলে আমাদের মেশিনটা ডিফাংশন হয়ে যেতে পারে, সেই জিনিস কিন্তু আমরা কখনো ইনপুট দিব না, রাইট? শিওর। তো এখানে হচ্ছে এরকম, এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, বাট যেটা, যেই ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলের ভ্যালুটা বসালে আমাদের মেশিনটা কাজ করছে। আর এটার যে আউটপুট সেটা হচ্ছে আমাদের, তার ফাংশনে বসালে, এক্স এর ভ্যালুটা বসালে একটা আউটপুট অবশ্যই এখানে পাবো আমরা, রাইট? জি। এবং যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা কি, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট, কারণ এই আউটপুটটা ডিপেন্ড করতেছে ইনপুটের উপর। ইনপুটটা যেমন হবে আউটপুটটা ঠিক তার সাথেই মানে, চেঞ্জ হতে থাকবে। ও হ্যাঁ, ইনপুট যা দিচ্ছেন আউটপুট চেঞ্জ হবে। যেমন আমি এক্স এর ভ্যালু যদি এখানে 1 বসাই, তাহলে এফ অফ 1 ইকুয়ালস টু আমাদের আসতেছে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়ালস টু 6। 6। আবার যদি এক্স এর ভ্যালু আমরা 2 বসাই, তাহলে আমরা পাচ্ছি এফ অফ 2 ইকুয়ালস টু 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 4 7 4 11 পাচ্ছি। তার মানে আমাদের ইনপুট চেঞ্জ হওয়ার সাথে সাথে আউটপুটও কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? জি। তো এইভাবে হচ্ছে একটা ফাংশন কাজ করে। আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন দেখালাম, ফাংশন এই ধরনের মাল্টি ভ্যারিয়েবল ফাংশনও হতে পারে। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু 3xy প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন। সরি সরি সরি,
একটা মাল্টিভেরিয়েবল ফাংশন, তার মানে এই ফাংশনটাকে আমাদের লিখতে হবে এক্স এবং ওয়াই। এই এক্স এবং ওয়াই ওয়াই নির্দেশ করতেছে কি, যে এই ফাংশনটা ডিপেন্ড করতেছে এক্স এর উপর এবং ওয়াই এর উপরে। দ্যাট মিনস এখানে এক্স এবং ওয়াই বোথ অফ দিস ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট, and বোথ the আর output ইন্ডিপেন্ডেন্ট। of this function is dependent। যেমন আমি এখানে চাইলে x এবং y এর যে ভ্যালুটা বসাতে পারি, আমি ধরলাম যে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1 বসালাম। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1 বসালে আমি পাচ্ছি 0 1, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, 3 into 0 into 1 plus 0 square plus 1 square equals to 1, রাইট? জি তাহলে আমি এখানে চাইলে কিন্তু -1 5 বসাতে পারি, একটা ডিস্টিংগুইশ একটা ভ্যালু পাবো এখানে, যে ভ্যালু আমি এখানে 100 -5 বসাতে পারি, একটা ডিস্টিংগুইশড ভ্যালু কিন্তু আমি এখানে পাবো, রাইট? এভাবে হচ্ছে গিয়ে ফাংশনগুলো আমাদের কাজ করছে। আচ্ছা, যেহেতু এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন আছে, সবগুলো হচ্ছে কি সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, আর এখানে কিছু আমি মাল্টি ভ্যারিয়েবল ফাংশন দেখতে পাচ্ছি। তো দুটো ব্যাপারে আলোচনা করলাম। এবার আসি হচ্ছে আমাদের হোয়াট ইজ ডোমেইন। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশনের যে ইনপুটটা, সেই জি ইনপুট ভ্যারিয়েবল যে কিনা আমাদের এই এফ অফ এক্স এর এই এখানে ব্র্যাকেটের ভিতরে থাকে, হ্যাঁ, ইনপুট ভ্যারিয়েবল, বা যেটাকে আমরা যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমি তো বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট এই শর্তে যে যেই ভ্যালুগুলো বসালে ফাংশনটা আমাদের ডিফাইন্ড হবে, সেই ভ্যালুগুলো শুধুমাত্র আমরা বসাতে পারবো। যেই ভ্যালু বসালে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, সেই ভ্যালু এখানে বসাতে পারবো না। তার মানে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু এক্স এর কত কত ভ্যালু আমরা বসাতে পারবো, সেটা হচ্ছে স্পেসিফিকেশন আছে। এই স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে যে এক্স এর ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট দেওয়া পসিবল, সেই এক্স এর ভ্যালুগুলোকে আমরা বলি ডোমেইন। all the possible values of x, all the possible values for the variable x is called domain। জাস্ট লাইক যেমন f of x ইকুয়াল, যদি আমি x স্কয়ার একটা সিম্পল ফাংশন নিই, সিম্পল ফাংশন আমি দেখতে পাচ্ছি x এর ভ্যালু আমরা 0 বসাতে পারি, আউটপুট 0 আসতেছে, x এর ভ্যালু 1 বসাতে পারি, আউটপুট 1 আসতেছে, x এর ভ্যালু -5 বসাতে পারি, আউটপুট 25 আসছে, x আমরা 5 বসাতে পারি, তাও 25 আসছে। তার মানে আমাদের যে রিয়েল নাম্বার লাইন আছে, এই রিয়েল নাম্বার লাইনের উপরে যত যত সংখ্যা আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, তারপর রেশনাল নাম্বার হোক ইরেশনাল নাম্বার হোক, যত নাম্বার আছে সব নাম্বারেরকেই কিন্তু আমরা এখানে ইনপুট আকারে বসাতে পারি। এমন কোনো নাম্বার এখানে আমাদের রিয়েল নাম্বার লাইনে নাই যে নাম্বারকে আমরা ফাংশনে বসালে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়, রাইট? সো এই ফাংশনের এই কারণে এই ফাংশনের ডোমেইন সেটটা হচ্ছে, ডোমেইন যেটা সেট, এই যে যতগুলো পসিবল ইনপুট আছে সবগুলো পসিবল ইনপুটকে নিয়ে যদি আমরা সেট গঠন করি, সেই সেটকে আমরা বলি ডোমেইন সেট। এটা ডোমেইন সেট হচ্ছে আমাদের রিয়েল নাম্বার আর। ওকে, এটা কি বোঝা গেছে? হ্যাঁ আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, যেমন ফার্স্ট এক্সাম্পলটা আমি দেই, এফ অফ এক্স ইকুয়ালস টু ধরলাম 1/x। এখানে রিয়েল নাম্বার লাইনে যে কোনো আমরা এক্স এর ভ্যালু, যে কোনো এক্স এর ভ্যালু ইনপুট দিতে পারবো, এক্স এর হ্যাঁ ভ্যালু 1 ইনপুট দিতে পারবো, 1/1 1 আসবে। এক্স এর ভ্যালু -5 দিলে আমাদের -1/5 আসবে। এক্স এর ভ্যালু 0.2 দিলে আমাদের এটা 5 আসবে, ঠিক আছে? কিন্তু এইখানে এক্স এর ভ্যালু যদি আমরা 0 দিই, তাহলে ফাংশনটা কি আর থাকে নাকি আনডিফাইন্ড হয়ে যায়? আনডিফাইন্ড আনডিফাইন্ড হয়ে যায়, তার মানে এক্স এর ভ্যালু এখানে 0 বসানো যাবে না। যাবে না। এছাড়া বাস্তব সংখ্যা রেখার যতগুলো নাম্বার আছে 0 ছাড়া বাকি সবাইকেই কিন্তু ইনপুট দেওয়া যাবে, কিন্তু শুধু 0 কে দেওয়া যাচ্ছে না। এই কারণে এই ফাংশনের ডোমেইন হচ্ছে, এই ফাংশনের ডোমেইন হচ্ছে 0 ছাড়া সবকিছু। এখানে আমরা রিয়েল নাম্বার লাইন থেকে 0 সেটকে বাদ দিয়ে দিব, রিয়েল নাম্বার সেট থেকে 0 সেটকে বাদ দিয়ে দিলে যা থাকবে বাকিটা হচ্ছে তার ডোমেইন সেট। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই,
ধরলাম আমরা একটা ডিফারেন্ট ধরলাম যে √/x, ঠিক আছে। এখন আমরা x এর ভ্যালু যে কোনো পজিটিভ নাম্বারে যদি বসাই আমাদের একটা আউটপুট আমরা এখানে পাবো, √6 = 4। কিন্তু যদি আমরা x এর ভ্যালু এখানে নেগেটিভ দেই তাহলে আমাদের এই জিনিসটা নেগেটিভ রুট, এটা কি কোনো ভ্যালু আছে নাকি এটা আনডিফাইন্ড হয়ে যাবে, এটা কমপ্লেক্স নাম্বারে চলে যাবে না? কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, যা আছে তাই তো থাকবে। √/-5 কিন্তু কোনো রিয়েল নাম্বার না, না। নট রিয়েল নাম্বার, নট এ রিয়েল নাম্বার। ক্যালকুলেটরে বসালেই আমরা দেখতে পাবো এটা আসলে কোনো রিয়েল নাম্বার ভ্যালু দেয় না। যেহেতু এটা কোনো রিয়েল নাম্বার না, কিন্তু আমরা চাই হচ্ছে রিয়েল নাম্বার, রাইট? বিকজ এ জি। ফাংশন হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। এই কারণে এই ফাংশনের ডোমেইন তাহলে কি হবে? এই ফাংশনের ডোমেইন হবে এই নেগেটিভ সংখ্যাগুলোকে বাদ দেওয়ার পর যা হবে তা। রিয়েল নাম্বার লাইন থেকে আমরা বাদ দিব কাকে? নেগেটিভ সংখ্যাগুলোকে। এখন এই রিয়েল নাম্বার লাইন থেকে যদি আমরা সকল নেগেটিভ সংখ্যাকে বাদ দিয়ে দিই, এখানে আছে 0 এবং এদিকে সকল পজিটিভ সংখ্যা। 0 কিন্তু হতে পারবে, এক্স এর ভ্যালু যদি আমরা 0 জিরো বসাই, হতে পারবে, 0 বসাই 0 জিরো হতে আসবে। পারবে। তো 0 হতে পারবে এবং সকল পজিটিভ নাম্বার হতে পারবে, কিন্তু পজিটিভ নাম্বার গুলো হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে দেওয়া পারবে। যাবে না। এই কারণে আমরা হুম। তার ডোমেইন সেটটাকে লিখবো এভাবে যে 0 থেকে ইনফিনিটি, এদিকে ইনফিনিটি। জিরো, ওকে, এই জন্য এটা লেখা জিরো টু ইনফিনিটি। ওকে, ইনফিনিটি মানে কি? সব ধরনের পজিটিভ ছোট নাম্বার। মানে পজিটিভ সংখ্যা তো আসলে নাম্বার তো একটা নেভার এন্ডিং জিনিস, তাই না? এটা কোনো শেষ হয় হ্যাঁ, না। হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি, হ্যাঁ। যত যেতে থাকবো এটা আসলে আমরা কোনো পার্টিকুলার ভ্যালুতে গিয়ে পৌঁছাবো না। সো ইনফিনিটি আচ্ছা, মানে জাস্ট এরপরে যত সংখ্যা আছে তারা সবাই, হোয়াট এভার দ্যাট ইজ, আচ্ছা। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, পিক্সেল, হুম, হোয়াট এভার, ঠিক আছে। তাহলে হুম। এখানে কিছু খেয়াল করতে হবে, 0 এবং ইনফিনিটির মধ্যে আমি 0-তে দিয়েছি থার্ড ব্র্যাকেট, কিন্তু ইনফিনিটি দিয়েছি ফার্স্ট ইনফিনিটি ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। তার এটা কারণ, কি? এ, কারণ হচ্ছে যখন আমরা এটাকে বলে ইন্টারভ্যাল, বাংলায় বলে ব্যবধি। বাংলায় ইন্টারভাল, ওকে। ইন্টারভ্যাল, আমরা বাংলায় স্কুলে যখন বাংলা বইতে পড়েছি তখন ব্যবধি পড়েছি এটাকে। এই ইন্টারভ্যাল ব্যাপারটা হচ্ছে কোন একটা সেটকে, যদি এই সেটের যেমন এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যাকে কিন্তু আমরা এখানে কনসিডার করছি, রাইট? হ্যাঁ, 0 থেকে ইনফিনিটির মধ্যে সেটা আমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 1 থেকে ছোট যে ফ্র্যাকশনাল নাম্বার গুলো আছে তারা হতে পারে, তাই না? জি। এভরিওয়ান, এভরিওয়ানকে যেহেতু আমরা কনসিডার করছি, তার মানে এটা একটা কন্টিনিউয়াস সেট। এই কারণে আমরা এটাকে একটা ইন্টারভ্যাল আকারে লিখতে পারবো যে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবাই। কিন্তু এখানে আমরা খেয়াল করি 0 কি ইনক্লুডেড না সেটের মধ্যে? এই সেটের মধ্যে 0 ইনক্লুডেড, বিকজ 0 আমরা ডোমেইন সেটে থাকবে। হুম। যদি 0 ইনক্লুডেড হয়, যেই সংখ্যাটা ইনক্লুডেড হবে তার জন্য দিতে হয় থার্ড ব্র্যাকেট, যদি সংখ্যাটা ওকে, ইনক্লুডেড হয়, ইনক্লুডেড। আর যেই সংখ্যাটা এক্সক্লুডেড, আমরা বাদ দিচ্ছি, যদি জি। সেটা আমাদের ফিনিশিং লাইন, কিন্তু সেই সংখ্যাটাকে ফিনিশিং লাইনকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওপেন সেট। ইনক্লুডেড হলে এটা হবে ক্লোজ, ইনক্লুডেড মানে ক্লোজ, আর এক্সক্লুডেড মানে হচ্ছে কি ওপেন সেট। ওপেন সেটের জন্য দিতে হয় ফার্স্ট ব্র্যাকেট। এখন যেহেতু ইনফিনিটি হচ্ছে একটা আননোন জিনিস, রাইট? জি। ইনফিনিটির কোনো শেষ নাই। যেহেতু এটা ইনফিনিটি আননোন জিনিস, তো কোনো আননোন জিনিসকে কিন্তু আমরা ক্লোজ করতে পারি না, যেহেতু এটা আননোন জিনিস, সেটার জন্য ওপেন। ওকে, ওপেন সেট। যেমন আমরা যদি এখানে আরেকটা যেমন ধরলাম, এখানে 1 থেকে আমি বলতে চাচ্ছি 5 থেকে 10। আমি যদি ব্যাপারটা এমন হয় যে এক্স এর একটা সেট নিতে যাচ্ছি আমরা, যে সেটের প্রত্যেকটা ভ্যালু এক্স হচ্ছে 5 থেকে বড়, 10 থেকে ছোট, তাহলে এখানে আমরা দেখি 5 থেকে বড়, তার মানে কিন্তু 5 কিন্তু ইনক্লুডেড না, 5 থেকে ঠিক বড় সংখ্যাগুলো ইনক্লুডেড। 10 থেকে ছোট, কিন্তু 10 কিন্তু ইনক্লুডেড না, 10 থেকে সকল ছোট সংখ্যাগুলো 10 ইনক্লুডেড। এর ভিতর, হ্যাঁ, 10, ইনসাইড। 10 কিন্তু হতে পারবে না, রাইট? 10 হতে পারবে না। না, 10 থেকে ছোট গুলো হবে। এই কারণে এই সেটটা হবে ওপেন ওপেন সেট। এটার 5ও হবে ওপেন, 10ও হবে ওপেন। ওকে। আর আমরা যদি বলি 5 ক্লোজ, যদি বলি 5 থাকবে, যদি বলি 5 হতে পারে, 5 এবং 5 থেকে বড়, 5 এবং
5 থেকে বড়, যদি এভাবে বলি তাহলে এটা হবে ক্লোজ সেট। 5 অথবা 5 5 থেকে বড়, অথবা 5 এবং 5 থেকে বড় সকল সংখ্যা, 5 এবং 5 থেকে বড় সকল সংখ্যা। তখন আমরা গ্রাফিক্যালি এটাকে এখানে বৃত্তটাকে ভরাট করে দিই। এখানে বৃত্তটাকে ভরাট করা নাই, এটার অর্থ হচ্ছে 10 এখানে ইনক্লুডেড না, 10 এক্সক্লুডেড। যখন বৃত্তটাকে ভরাট করে দিব এটার অর্থ হচ্ছে এখানে 5 ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আমরা 5 নিচ্ছি এবং 5 থেকে বড় সংখ্যাগুলোকে নিচ্ছি, ওকে, কিন্তু 10 কিন্তু নিচ্ছি না, 10 থেকে শুধু ছোট ছোট সংখ্যাগুলোকে নিচ্ছি। আমরা যদি এখানে ইকুয়াল দিয়ে দিই এবং এটাকে যদি ভরাট করে দিই তখন 10 হয়ে যাবে। তখন হচ্ছে গিয়ে 5 এবং 5 থেকে বড় শুরু করে 10 পর্যন্ত এবং 10 ইনক্লুডেড। তখন আমরা এটাকে জি দেখবো এখানে থার্ড ব্র্যাকেট হয়ে যাবে। Okay? জি যেমন যেমন ক্রিকেট খেলা তো আমরা সবাই দেখি, ক্রিকেট খেলা যে বাউন্ডারি লাইন আছে, এই বাউন্ডারি হুম, লাইন কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড রান করার জন্য? এটা অফ কোর্স এক্সক্লুডেড। এক্সক্লুডেড, রাইট? সো ওইখানে কিন্তু আমাদের এই ব্যাপারটা এরকমই হতেছে যে এখানে বাউন্ডারি লাইনটা এক্সক্লুডেড। সো আমরা বাউন্ডারির ভিতরে যতক্ষণ থাকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। যে এটা তো একটা হুম, বাউন্ডারি, তাই না? এটা তো একটা বাউন্ডারি আমাদের লাইনের হ্যাঁ, হুম। ইন্টারভ্যাল, তাই ইন্টারভ্যালের বাউন্ডারি। তো এইভাবে কিভাবে ওপেন ক্লোজ হিসাবে চিন্তা করা যায়। আচ্ছা, এই গেল হচ্ছে। আর যখনই দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেন তখন সেটা কি হবে, ক্লোজ সেট? তাহলে ক্লোজ না, ক্লোজ হয়ে গেল। ক্লোজ ক্লোজ, এটা ডাবল ক্লোজ, এই পাশেও ক্লোজ এই পাশেও ক্লোজ। আর যদি এটা ক্লোজ ওপেন হয় তাহলে হচ্ছে এক পাশে ক্লোজ এক পাশে ওপেন। এক পাশে এখন যদি এটা এইভাবে দিই তাহলে এই পাশে ওপেন এই পাশে ক্লোজ। তারপরে হচ্ছে কি এটা যদি দুই পাশেই ওপেন, দুই পাশেই ওপেন, এটা ওকে, ওপেন ক্লোজ, এটা ক্লোজ ওপেন, এটা ক্লোজ ক্লোজ, ইন্টারভ্যাল। ওকে। আচ্ছা, টপোলজি পড়তে গেলে মেবি আমাদেরকে কোন, আমি দেখলাম যে টপোলজি আছে তোমাদের সিলেবাসে, সো সেখানে মেবি আমাদের একটা ক্লোপেন সেটআপ পড়তে হবে, যেটা কি একই সাথে ক্লোজ এবং একই সাথে ওপেন। হ্যাঁ, ক্লোপেন সেট আছে না, টপিকটা পড়া হয়েছে মোস্ট আছে। প্রবাবলি। হুম, হুম। তো সেখানে ক্লোজ সেট এবং ওপেন সেট নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখন আমরা চলে যাই তাহলে। এই গেল হচ্ছে ফাংশন, গেল হচ্ছে ডোমেইন, তারপর আসছে হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম। গ্লোবাল ম্যাক্সিমাম এবং গ্লোবাল মিনিমাম ব্যাপারটা কি জানতে হলে প্রথমে জানতে হবে ম্যাক্সিমাম কি আর মিনিমাম কি। জি ম্যাক্সিমাম আর মিনিমামটা হচ্ছে যেমন আমরা যদি সাইন ফাংশন ড্র করি, বোঝার সুবিধার জন্য যদি আমরা সাইন ফাংশনটাকে ড্র করি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন অফ এক্স, তাহলে এটা যদি আমরা ফাংশনটাকে এভাবে ড্র করি, ড্র করতে পারি, এটা অ্যাপ্রক্সিমেট ড্রয়িংটা এমনই হবে, তাই না? হুম, তো এই সাইন ফাংশনের যে অ্যাপ্রক্সিমেট ড্রয়িং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওকে, দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা পিক পয়েন্ট আছে, রাইট? এখানে হ্যাঁ, একটা পিক পয়েন্ট আছে, এটা পজিটিভ পিক পয়েন্ট, এখানে অনেকগুলো পজিটিভ পিক পয়েন্ট আছে এবং অনেকগুলো অনেকগুলো নেগেটিভ পিক পয়েন্টও আছে। হুম। নেগেটিভ পিক পয়েন্ট, এই নেগেটিভ পিক পয়েন্ট গুলাকে আমরা বলতেছি মিনিমা, আর গ্লোবাল পজিটিভ পজিটিভ গুলো হচ্ছে ম্যাক্সিমাম। এটা তো খুব হচ্ছে কি একটা জেনারেল জিনিস, তাই না? জি হুম। এখন যেহেতু একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো সাইনের জন্য কিন্তু আমাদের এই সবগুলা পিক পয়েন্ট কিন্তু সেম জায়গায় অবস্থান করতেছে, তাই না? সবার হাইট সেম সাইন ফাংশনের জন্য, এবং এদের সবার এই যে এখানে এদের নেগেটিভ হাইটও কিন্তু সেম। সো এই যদি কোনো ফাংশনে এভাবে একাধিক ম্যাক্সিমাম এবং একাধিক মিনিমাম থাকে, এদের সবাইকে বলা হয় হচ্ছে লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, বা একসাথে বলা হয় এটা লোকাল একটু, অপটিমাম। এটা বুঝিনি, এটাকে আরেকবার বলবেন, লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, লোকাল অপটিমাম, সরি। হ্যাঁ, লোকাল সাইডে। যদি এমন হয় যে আমাদের একাধিক আহ, যতগুলো ম্যাক্সিমাম আছে যতগুলো মিনিমাম আছে, হ্যাঁ, এই প্রত্যেকটা হুম, ম্যাক্সিমাম কিন্তু খেয়াল করলে আমরা সাইন ফাংশনের জন্য স্পেশালি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ম্যাক্সিমামের হাইট কিন্তু সেম, এবং সবগুলো মিনিমামের নেগেটিভ হাইটও কিন্তু সেম। তো আমরা তাহলে কিন্তু এটাকে বলতে পারি যে এই অংশটুকুর মধ্যে কিন্তু এই ম্যাক্সিমাম। হুম, আমরা যদি আবার যদি বড় করে বলি যে এই অংশটুকুর মধ্যে ম্যাক্সিমাম, এই অংশটুকুর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে দুইজন, কিন্তু এই অংশটুকুর মধ্যে ম্যাক্সিমাম শুধুমাত্র একজন, রাইট? একজন। হুম,
এগুলাকে আসলে বলা হয় হচ্ছে লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম, একসাথে লোকাল অপটিমাম। ওকে, এখন বুঝতে পারছি। হ্যাঁ, যদি আমরা একটা ফাংশন ড্র করি এরকম, let draw another function like this, ধরুন ফাংশনটা হচ্ছে আমাদের এরকম এরকম একটা ফাংশন, হ্যাঁ। যেমনটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি অসিলেশন ফাংশন বা হচ্ছে কি হার্ট রেটের ফাংশন গুলো, ওই ফাংশনগুলো এমন হয় অনেক সময়, তাই না? জি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাক্সিমাম আছে, এখানে একটা ম্যাক্সিমাম আছে, এখানে একটা ম্যাক্সিমাম আছে, এরা সবাই কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু কোন কোন ম্যাক্সিমাম অন্য ম্যাক্সিমামের চেয়ে বড়, তাই না? কোন জি কোন মিনিমাম অন্য মিনিমাম থেকেও মিনিমাম। তার মানে এরা প্রত্যেকে কিন্তু লোকালি ম্যাক্সিমাম, লোকালি মিনিমাম, লোকালি ম্যাক্সিমাম, লোকালি ম্যাক্সিমাম, লোকালি মিনিমাম। কিন্তু এরা কিন্তু কেউ এদের মধ্যে, তার মানে কি, যেহেতু অনেকগুলো এখানে লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম আছে, তাহলে আমরা এখন ইন্টারেস্টেড জানতে যে গ্লোবাল ম্যাক্সিমাম কে বা গ্লোবাল ম্যাক্সিমাম মিনিমাম গুলো কে। মিনিমাম কোনটা? জি এখন যতগুলো লোকাল ম্যাক্সিমাম আছে সবগুলো লোকাল ম্যাক্সিমামের মধ্যে যে সবচেয়ে বড় তাকে আমরা বলবো, স্বাভাবিকভাবেই তাকে বলবো কি, গ্লোবাল ম্যাক্সিমাম। গ্লোবাল ম্যাক্সিমাম। যেটা ছোট থাকবে সেটা হবে গ্লোবাল মিনিমাম। আর লোকাল মিনিমাম গুলোর মধ্যে সবচাইতে মিনিমাম যেটা, যেমন এটা দেখতে পাচ্ছি যে কেউ কিন্তু এটার কাতারে নাই, তাই না? বাকি সবাই হচ্ছে এটার অনেক উপরে। সো এখানে এক মিনিট, এটাকে এদিকে ঘুরাই দিই, হ্যাঁ। বা এদের মধ্যে এখন এটা হচ্ছে তাহলে কি আমাদের গ্লোবাল গ্লোবাল মিনিমাম। মিনিমাম বা গ্লোবাল মিনিমাও বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। আবার অ্যাবসলিউট মিনিমাম সেম জিনিস। গ্লোবাল ম্যাক্সিমাম, গ্লোবাল মিনিমাম আর অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমাম সেম জিনিস। ওকে। কোথাও কোথাও এটাকে ম্যাক্সিমা মিনিমাও বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে হ্যাঁ, সুপ্রিমাম এবং ইনফিমাম। সুপ্রিমাম ইনফিমাম পড়ছিলাম সেটের মধ্যে কিছু। হ্যাঁ, সেটার মধ্যে পড়েছিলাম, রাইট। এখন এখানে আমরা ম্যাথস করতে গেলে আরো কিছু নতুন জিনিস দেখতে পাবো। যে আগে ম্যাথ শুরু করি, একটা ম্যাথ শুরু করি, তাহলে তখন আমরা দেখতে পাবো যে গ্লোবাল ম্যাক্সিমাম গ্লোবাল মিনিমাম গুলো কিভাবে কাজ করতেছে আসলে। সরি, ফার্স্ট ম্যাথটা আমরা দেখি। ফার্স্ট ম্যাথে আমাদের একটা ফাংশন বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এবং এই সেটের জন্য আমাদের দুইবার দুইটা ডোমেইন দেওয়া আছে। একবার প্রথমবার যে ডোমেইনটা দেওয়া আছে এই ডোমেইনটা আমাদের বলছে d1 ইকুয়ালস টু 1 থেকে 2, এবং এখানে 1 ইনক্লুডেড 2 এক্সক্লুডেড, দুইটাই ওপেন সেট, রাইট? জি দুইটাই ওপেন এন্ড। তার মানে 1 থেকে 2 এর মধ্যে কিন্তু 1 এবং 2 কিন্তু কেউ ইনক্লুডেড না। 1 থেকে 2 এর মধ্যে কিন্তু 1 এবং 2 কেউ ইনক্লুডেড না। এখন যদি আমি এটা গ্রাফটা ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় গ্রাফ ড্র করতে হবে না আপনার। আহ, আচ্ছা, আপনাদেরকে কি এগুলো এআই দিয়ে করাইছে? হুম, এগুলো কি এখানকার ডেরিভেটিভ এখানে দিয়ে কোনো করাইছে? এক্সারসাইজ করে না। হ্যাঁ, এগুলো ডেরিভেটিভ দিয়ে করেছে। হ্যাঁ। ডেরিভেটিভ দিয়ে। আচ্ছা, আমি একটু জাস্ট আমি একটু ফাইলটা দেখতে চাই, লেকচার ফাইলটা। হ্যাঁ, দেখেন ওখানে আছে। লেকচার ফাইল দেখেন নাই? ডেরিভেটিভ দিয়ে আপনি করলে দেখবেন একরকম, সলিউশন ওয়ানে, ডেরিভেটিভ দিয়ে সলিউশন করলে দিচ্ছে ওয়ান। একরকম নোটস, আর যদি গ্রাফ দিয়ে করে তাহলে ভিন্ন রকম করিয়েছে। As you can see, these are the discussions, global maxima, global minima, and this, bounded close, or stress theorem. Stress theorem চলে গেছে আগেই। এখানে তো শুধু থিওরেম পড়ে, এটা ঝামেলা বুঝি না। হুম, আর এক্সারসাইজ কিভাবে করে এগুলো কখনোই দেখায় না। যেমন বাংলাদেশে যে করতাম, আমাদেরকে এক্সারসাইজ করাইতো বা নিজেরা করতাম, এরপরে এই আসলে করে না ওদের কিছু। সাথে আমাদের ডিফারেন্সটা। আর ওরা থিওরেম পড়ায় জাস্ট নিজের মন মতো করে, এরপর চলে যায়। মানে কোশ্চেন করার কোনো ইয়া নাই এখানে। তাই কোশ্চেন করার সিস্টেম নেই? এটা তো ঠিক না। আছে কিন্তু কেউ কোশ্চেন করে না। এ কি আছে না, কোশ্চেন করবো? যে কি, টিএ যে আপনি বুঝেনি নেই। টিচার অ্যাসিস্ট্যান্ট আছে না, টিচিং অ্যাসিস্ট্যান্ট। টিচার অ্যাসিস্ট্যান্ট আছে একজন। দেখা যায় যে ওরা অ্যাকচুয়ালি, ওদের সবচেয়ে বড় কথা ওদের অ্যাকসেন্ট ভালো না। ও যে আচ্ছা, স্টাইলে ইংলিশ বলে এটা ভালো না। ওরা কি সেকেন্ডলি লোকাল হলো এরা নাকি মুখস্থ ইন্টারন্যাশনাল? টাইপের একটা জিনিস। হ্যাঁ, ওরা কি লোকাল না ইন্টারন্যাশনাল?
যে এখানকার যে লেকচারার প্রফেসর এগুলো আছে, প্রফেসর গুলো আছে, এগুলো অনেক পিএইচডি হোল্ড করছে ইউএসটি থেকে, কিন্তু এরপর অ্যাকসেন্ট ভালো না। সেকেন্ডলি মানে মানে ওদের সবাই কি সিস্টেমটা কেমন, আমি সবাই যেটা ইতালিয়ান বুঝছি কিনা আমার তাই সাথে জানতে যে চাচ্ছি, সবার অরিজিন কি ইতালিয়ান? ম্যাক্সিমাম ইটালিয়ান, ম্যাক্সিমাম ইটালিয়ান। ও আচ্ছা। আমার একটা টিচার ভালো লাগতো স্ট্যাটিস্টিক্স, উনি এখানকার হইলো, ওনার অ্যাকসেন্ট অনেক ভালো ছিল, উনি এমআইটি থেকে আসছিল। ওকে। ওটা আমি পাশও করে বলছি, বুঝতাম উনি বুঝাইতে পারতো। আর এই এখন যে টিচার গুলো এগুলো কি বলে এটাই বুঝি না আমি। আচ্ছা যাক, লেকচার যাই বুঝলাম, পরে ওদের একটা মেমোরাইজ টাইপ একটা জিনিস আছে যেটা দেখলাম ইটালিয়ানরা, ওরা থিওরেম শুদ্ধ মুখস্থ করে ফেলে। থিওরেম তো মুখস্থ করতেই হবে, থিওরেম না জানলে আমরা কাজ করবো কিভাবে? কিন্তু মুখস্থ করে আপনি কয় হাজার থিওরেম মুখস্থ করে, ওরা সব মুখস্থ করে। আর আমি তো থিওরেম বুঝিই না, মুখস্থ তো পরে করবো, আগে তো বুঝতে হ্যাঁ, হবে এখান থেকে কি থিওরেম ডিফাইন বুঝে তো করবো আসলে আমি। মুখস্থ করতে হয় না, থিওরেম বুঝে গেলে একবার সেটা হয়ে যায় আর কি। ঠিক আছে, সমস্যা নাই, দেখি। যেহেতু আমাদের সময় হাতে বেশি নেই, আমরা আসলে ওভাবে রিগোরাসলি সব থিওরেম ওভাবে পড়তে পারবো না। আমি এক্সারসাইজ সলভের মাধ্যমে দেখিয়ে দিব জাস্ট কিভাবে কি করতে হচ্ছে। জি। হুম। আচ্ছা, এই ফাঁকে যেহেতু ফাইলটা ওপেন করলে আমি ওএসএস থিওরেমটা আমি একবার বলে যাই। ওএসএস থিওরেমটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু থিওরেম। এখানে আমরা এজিউম করছি কিছু জিনিস। সেটা হচ্ছে এফ হচ্ছে একটা ফাংশন, তার ডোমেইন হচ্ছে এ এবং তার কোডোমেইন হচ্ছে আর। এই কথার অর্থ কি? কিন্তু একটু আগেই ফাংশন নিয়ে কথা বলেছি, অলরেডি ফাংশন নিয়ে যখন আমি একটা ফুল ক্লাস নিই তখন এই কথাগুলো সব বলে দিই, কিন্তু যেহেতু আমি এখন ফাংশন নিয়ে ফুল ক্লাস নেওয়ার সুযোগ নেই, কারণ আমি কথাগুলো বলি নাই, ফাংশনের ইন্ট্রোডাক্টরিতেই বলা হয়। ফাংশনকে এভাবে ডিনোট করা হয় অনেক সময়, যে এফ হচ্ছে একটা ফাংশন, সেটা এ থেকে বিতে যাচ্ছে। এ থেকে বিতে যাচ্ছে কথার অর্থ হচ্ছে এই হচ্ছে তার ডোমেইন, অর্থাৎ এই সেট থেকে তার ছায়া গিয়ে এই সেটে পড়তেছে। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে এই সেটটা তার ইনপুট সেট, আর এই সেটটা হচ্ছে তার আউটপুট সেট। আউটপুট সেট গুলো এইখানে থাকবে। আউটপুট Okay. আউটপুট এলিমেন্ট গুলো এইখানে থাকবে। ব্যাপারটা কিন্তু এমন না যে শুধুমাত্র আউটপুট এলিমেন্ট গুলো এখানে থাকবে, কিন্তু এইটার অর্থ হচ্ছে এই সেটের মধ্যে আউটপুট গুলা থাকবে। দ্যাট মিনস এই সেটে আউটপুট ছাড়া অন্যান্য এলিমেন্টও থাকতে পারে। পারে। রাইট? দ্যাট মিনস এটাই আমরা কি আপনি কোডোমেন বলতে পারেন? এটাই হচ্ছে কি আমাদের কোডোমেইন, যেটা ডোমেইনের ছায়া যেই জায়গায় পড়ে বা ডোমেইনের ইমেজ যেখানে পড়ে সেটাকে আমরা বলি কোডোমেইন। এটা ডোমেইন, এটা কোডোমেইন। আর কোডোমেইনের মধ্যে যেই এলিমেন্ট গুলোর উপর আমার ইমেজ পড়ছে এক্স্যাক্টলি যারা হচ্ছে আউটপুট, তাদেরকে নিয়ে যে সেট সেটাকে বলি আমরা রেঞ্জ সেট। আচ্ছা, আউটপুট থেকে যেটা। যেই এলিমেন্ট গুলোর উপরে আউটপুট পড়তেছে আর কি। আচ্ছা। মানে শুধুমাত্র আউট, আমি যে বললাম যে কোডোমেইনের মধ্যে এমন এলিমেন্ট গুলো থাকবে যাদের উপরে আমাদের ইমেজ পড়ছে না। জি। সো যাদের উপর ইমেজ পড়ছে না তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র যাদের উপর ইমেজ পড়ছে তাদেরকে নিলাম, তাদেরকে নিয়ে যে সেটটা হবে সেটাকে বলবো আমি রেঞ্জ। রেঞ্জ। হুম। ওকে। হুম। আচ্ছা, এখন যদি কোনো একটা ফাংশন আমাদের এমন হয় এবং এটা মানে হচ্ছে এটা যেহেতু আউটপুট সবই হচ্ছে রিয়েল ভ্যালুর উপর যাচ্ছে, সেটা রিয়েল ভ্যালুড ফাংশন। তাহলে রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য যদি আমাদের এমন হয় যে এই ডোমেইন সেটের মধ্যে একটা সাবসেট হচ্ছে এক্স, এবং এই এক্স এর ইন্টারভেলের মধ্যে ফাংশনটা বাউন্ডেড। ফাংশনটা বাউন্ড করার অর্থ হচ্ছে ফাংশনটা এর এই অংশটুকুর মধ্যে, এই সাবসেটের মধ্যে বা সাবডোমেনের মধ্যে এই ফাংশনটা ইনফিনিটলি ইনক্রিজ করতেছে না বা ইনফিনিট চলে যাচ্ছে না। ফাংশনটা সব জায়গায় ডিফাইন করা যাচ্ছে, বাউন্ডেড, এবং ফাংশনটা হচ্ছে ক্লোজড, এবং ফাংশন একটা হচ্ছে কি এই সেটের মধ্যে কন্টিনিউয়াস। এই সাবসেটটা হচ্ছে বাউন্ডেড, এই সাবসেটটা হচ্ছে ক্লোজড, এবং এইটার মধ্যে যদি এই সাবসেটে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে এই সেটের মধ্যে ফাংশনের একটা গ্লোবাল ম্যাক্সিমা এবং গ্লোবাল মিনিমা থাকবেই। থাকবে। বুঝা গেছে? এখন হুম। অ্যাক্সিস বাউন্ডেড বলতে কি বোঝায়? অ্যাক্সিস বাউন্ডেড বলতে বোঝায় আমরা একটা সেট নিলাম এ থেকে বি। Okay. বাউন্ডেড কথা অর্থ হচ্ছে গিয়ে এই সেটটা ইনফিনিট হবে। যেমন আমি যদি এখন বি এর ভ্যালু যদি ধরি ইনফিনিটি, তাহলে কিন্তু ফাংশনটা বাউন্ডেড হচ্ছে না, তাই না? না। আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা হওয়া যাবে না, এ ইনফিনিটি হওয়া যাবে না, দ্যাট মিনস এটা বাউন্ডেড হচ্ছে। এ বি বাউন্ডেড এবং ক্লোজ, আমি কিন্তু ক্লোজ সেটের কথা আগেই বলেছি, রাইট? বলেছেন, হ্যাঁ। ক্লোজ হয় তা, এবং এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটা যদি বাউন্ডেড কে কিভাবে ডিফাইন করে, মানে ব্র্যাকেট, কোন ব্র্যাকেট দিয়ে ডিফাইন করে? না, বাউন্ডেড আমরা দেখতে পাবো আমাদের ফিনিশিং লাইনটা কোথায়, বা ফিনিশিং লাইনটা আমরা ডিফাইন করতে পারছি না। যেমন আমি জিরো থেকে একটু ইনফিনিটি পর্যন্ত একটা সেট লিখেছিলাম না, এটা কিন্তু আনবাউন্ডেড সেট।
এটা তো আনবাউন্ডেড ছিল, হ্যাঁ। সো যে সেটটা আমাদের ফিনিশিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ফিনিশিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না, খুঁজে মানে এক্স্যাক্টলি এটা কি বলে, ট্রেস করতে পারছি না ঠিক কোথায়, সেটা হচ্ছে আনবাউন্ডেড, আদারওয়াইজ বাউন্ডেড। বুঝতে পেরেছি। যদি এবং এই ইন্টারভ্যালের মধ্যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে অবশ্যই এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের একটা গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমা থাকবেই। আচ্ছা, তারপরে এগুলো নিয়ে অনেক অনেক আলোচনা করছে, অনেক আলোচনা করছে, এরপরে আরো অনেক আলোচনা, অনেক আলোচনা। আচ্ছা 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 আচ্ছা, ক্লাসে নর্মালি আমি এত 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 থিওরেম পড়াই না। ওকে, এইখানে আসল জিনিসটা আসছে, যেটা জানতে চাচ্ছিলাম, এই যে ডেরিভেটিভ দিয়ে করাচ্ছে, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে ফিজিবল আমরা পয়েন্ট। এখন চলে যাই তাহলে আমরা আবার এখানে, যেখানে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমাদের এই ফাংশনটা, না ফাংশন ডেরিভেটিভ সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে কি, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। সামান্য কিছু আছে আমার, হ্যাঁ। ডিফারেন্সিয়েশন, আচ্ছা, ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি স্যার, বলতে পারবেন? ক্লাসে না, বলেছে বলতে কি? পার। ক্লাসে বলেছে? ক্লাসে তো বলার কথা। ক্লাসে না, এগুলো তো ক্লাসে বলে নাই, কারণ ওরা ধরে নিছে আমরা আন্ডারগ্রেড করছি লেয়ার থেকে। সব জানি, হুম। আগে থেকে সব জানি। আচ্ছা, হ্যাঁ, এখানে এটাই তো আপনাকে বললাম সমস্যা, হ্যাঁ। ডেরিভেটিভ হলো এফ, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ এফ এক্স। হ্যাঁ, ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে বা প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, এটা কি? হুম, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ এনি ফাংশন, এটাই হচ্ছে ডেরিভেটিভ। দ্যাট মিনস কোনো একটা ফাংশন, আমি যেমন বলছি এটা একটা ফাংশন আমি ড্র করলাম, হ্যাঁ, এই ওকে, ফাংশনটার প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা চেঞ্জ হচ্ছে না, এক্স এক্সিসের সাপেক্ষে ওয়াই এক্সিসের সাপেক্ষে হ্যাঁ। চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ না হতো তাহলে তো ফাংশনটা আসলে ওই জায়গায় থেকে যেত, যেহেতু ফাংশনটা ওই জায়গায় থেকে যাচ্ছে না, এক্স এর ভ্যালু চেঞ্জ করে ওই ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে ফাংশনটা একটা চেঞ্জ হচ্ছে। এবং এই চেঞ্জটা কি রেটে হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা ছোট ছোট ইন্টারভ্যালের জন্য বা বিগ ইন্টারভ্যালের জন্য ফাংশনের যে চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জের যদি আমরা রেট বের করি এবং সেই রেটটা যদি আমরা একটা ইনস্ট্যান্ট কোনো একটা পয়েন্টের জন্য বের করি, তাহলে সেটাকে আমরা বলবো ডিরাইভেটিভ, সেই পয়েন্টের ফাংশনের ডিরাইভেটিভ, বা আরেকটা কথা বলা হয় তার স্লোপ, ঢাল, বাংলায় ঢাল। স্লোপ। ওকে, ঠিক আছে, কোনটাকে স্লোপ বলে? এক জিনিসই ডেরিভেটিভ যা স্লোপতা আচ্ছা। বা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। যেমন যেমন আমি ধরলাম এখানে এক্স, এখানে ধরলাম এক্স প্লাস এইচ, এক্স এর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে এফ অফ এক্স, এক্স প্লাস হুম, এইচ এর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে ফোর তাহলে এই এক্স, যে, এক্স প্লাস এইচ। হ্যাঁ, তাহলে এই যে এক্স, এক্স থেকে এক্স প্লাস এইচ এইটুকু ডিস্টেন্স, অর্থাৎ যে এটার লেন্থ কত, এইচ না এটার লেন্থ, এইচ। এইচ, এই লেন্থের জন্য এক্স এর দিকে যখন আমি এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর যখন আমি এক্স থেকে এক্স প্লাস এইচ পরিমাণ দূরত্বে ট্রাভেল করব, তখন আমার ফাংশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ট্রাভেল করছে এই অংশটুকু, এতটুকু পরিমাণ, তাই না? হুম, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটুকু ডিস্টেন্স, অর্থাৎ এইচ পরিমাণ চেঞ্জের জন্য ফাংশনের চেঞ্জ হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, রাইট? আচ্ছা। তার মানে ওয়ান ইউনিট রেট, আমরা এখানে বলতে এটা হচ্ছে কি চেঞ্জ, আমরা এখন কি বের করলাম, এটা বের করলাম চেঞ্জ। চেঞ্জ। এখন আমরা বের করবো রেট অফ চেঞ্জ, আর রেট অফ চেঞ্জ বের করা মানে হচ্ছে কি ওয়ান ইউনিটের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে, এইচ এর জন্য চেঞ্জ হচ্ছে এতটুকু, ওয়ান ইউনিটের জন্য চেঞ্জ হচ্ছে এফ অফ এক্স
প্লাস এইচ মাইনাস মাইনাস এফ অফ এক্স বাই বাই এইচ। তার মানে আমরা এখন পেয়ে গেলাম কি রেট অফ চেঞ্জ পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এটা জানতে কি চাই এখানকার, এটা কি ফর্মুলা? ফর্মুলায় যাচ্ছি আমরা, ডেরিভেটিভের আচ্ছা, মেইন যে ফর্মুলা, ইন্ট্রোডাক্টরি ফর্মুলা, সেই ফর্মুলায় যাচ্ছি। এখন আমরা চলে যাব ইনস্ট্যান্টেনিয়াস শব্দটাতে। এখন যেহেতু আমরা রেট অফ চেঞ্জ পেলাম, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জটা কত আসলে? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, এক্স্যাক্টলি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে চেঞ্জ। ইনস্ট্যান্টেনিয়াস শব্দের অর্থ কি? নির্দিষ্ট পয়েন্ট। নির্দিষ্ট পয়েন্ট বা তাৎক্ষণিক। এক্সাক্ট বাংলা হচ্ছে কি তাৎক্ষণিক। আমরা যেই বিন্দুতে বের করতে যাই ঠিক সেই বিন্দুতে তার রেট অফ চেঞ্জ কত। এখন যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু আমরা রেট অফ চেঞ্জ বের করতে যাই, তাহলে আমাদের এইচ এর ডিস্টেন্সটা কি এত এত বড় হতে পারবে? এটাকে আরো ছোট করে নিয়ে আসতে হবে না? ধরেন ধরেন আমরা বের করতে চাই যে এক্স্যাক্টলি এক্স বিন্দুতে যদি আমরা রেট অফ চেঞ্জ বের করতে চাই, তাহলে আমাদের এইচ এর পরিমাণটা হইতে হবে অলমোস্ট জিরোর কাছাকাছি। এইচ এর পরিমাণ যদি খুবই ক্ষুদ্র জিরোর কাছাকাছি হয়, তখন আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জটা পেয়ে যাব না? এইচ এর মান কেন ক্ষুদ্র হবে জিরোর থেকে? আমরা এক্স বিন্দুতে ডেরিভেটিভ বের করতে চাই, রেট অফ চেঞ্জ বের করতে চাই। তার মানে আমি যখন এখানে রেট অফ চেঞ্জ নিচ্ছি, এইচ এক্স এবং এক্স প্লাস এইচ যে দুইটা বিন্দু নিব, সেই দুইটা বিন্দুর দূরত্ব খুব ছোট হইতে হবে না? দ্যাট মিনস একটা বিন্দু, যেই বিন্দুতে আমরা বের করতে চাই, সেই বিন্দুর বামে একটা নিব বিন্দু, ডানে একটা নিব, এই দুইটা বিন্দু এই দুইটা বিন্দুকে বিয়োগ করলে তো তাদের তো মধ্যবর্তীতে আমরা যে আমাদের যেই বিন্দুটা চাচ্ছি সেই বিন্দুটা পেয়ে যাবো, রাইট? ইয়েস। কিন্তু পয়েন্ট জিনিসটা আসলে খুবই ক্ষুদ্র, ঠিক কিনা? আমি এখানে হ্যাঁ, অনেক বড় করে আসছি, কিন্তু জিওমেট্রিক্যালি বা প্র্যাকটিক্যালি পয়েন্ট জিনিসটা খুবই ক্ষুদ্র। এতই ক্ষুদ্র যে তার মানে এই ডিস্টেন্সের পরিমাণটা হবে অলমোস্ট জিরোর খুব কাছাকাছি। জিরো হবে না, যেহেতু একটা ডিস্টেন্স আছে, জিরো হবে না, মাইক্রোস্কোপিক একটা ডিস্টেন্স থাকবে, এবং সেই ডিস্টেন্সটা অলমোস্ট জিরোর কাছাকাছি, ঠিক কিনা? জিরোর কাছে, কিন্তু জিরো জিরো থেকে বড় হবে নাকি জিরো থেকে ছোট অবশ্যই জিরো হবে? থেকে বড় হবে। ওকে। ডিস্টেন্স কোনো জিরো থেকে ছোট নয়, জিরো থেকে ছোট মাত্র নেগেটিভ, ডিস্টেন্স কি নেগেটিভ হয়? না, হ্যাঁ, জিরোর এতে গেলে তো সব হ্যাঁ, মাইনাস হয়ে যাবে, নেগেটিভ মাইনাস হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, সো এটা নেগেটিভ হবে না, পজিটিভ হবে, যেহেতু ডিসটেন্স পজিটিভ হবে এবং নন জিরো হবে, কিন্তু খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে মাইক্রোস্কোপিক ডিসটেন্স। বুঝতে পারছেন। দ্যাট মিনস মাইক্রোস্কোপিক ডিসটেন্স হওয়ার কারণে আমরা এই এজ কে ধরবো কি যখন আমরা রেট অফ চেঞ্জ বলবো তখন এটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যখন ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ চেঞ্জ বলতে চাইবো, তখন আমাদের এইচ এর পরিমাণটা হইতে হবে মাইক্রোস্কোপিক। দেন আমরা পাচ্ছি এখানে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এক্স বাই এইচ। এইচ। এই এইচ এর পরিমাণটা যেহেতু আমরা এখানে তাহলে উল্লেখ করে দিতে হবে লিমিট অফ এইচ টেন্স টু জিরো। কারণ লিমিট অফ এইচ টেন্স টু জিরো, তাহলে আমরা এখন পেয়ে গেলাম কি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ ফাংশনের এক্স বিন্দুতে ডেরিভেটিভ, এবং এটাকেই বলা হচ্ছে স্লোপ। কোনো একটা নির্দিষ্ট বিন্দু এক্স এক্স বিন্দুতে ফাংশনের স্লোপ। তো এই এই ইয়াটা ইউজ করে, ফর্মুলাটা ইউজ করে বা ডেফিনেশনটা ইউজ করে ফাংশনের বেশ কিছু ডেরিভেটিভের ফর্মুলা আমরা শিখেছি। আমরা সব জায়গায় এটা ইউজ করি না, এটা ইউজ করে কিছু বেসিক ফর্মুলা আমরা ডেভেলপ করে নিয়েছি, এবং সেগুলোকে ফলো করে কিন্তু আমরা ম্যাথস করতে থাকি, ঠিক না? জি। ডেরিভেটিভের সেই ফর্মুলাগুলো শিখতে হবে। আচ্ছা, তো এক্স ইনস্ট্যান্টেনিয়াস প্লাস। রেট অফ চেঞ্জটা আমরা পেলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা যে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জটা পেলাম, এখন আমরা বের করতে যাচ্ছি আসলে কি ম্যাক্সিমাম এবং মিনিমাম। ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। এবং এই ম্যাক্সিমাম মিনিমাম বের করতে গিয়ে আমাদের এই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ আসলে কিভাবে আমাদেরকে হেল্প করতেছে, বা ডেরিভেটিভ কিভাবে হেল্প করতেছে? আমাদেরকে হেল্প করতেছে এইভাবে যে আহ, আমি কিন্তু বলেছি ডেরিভেটিভের আরেকটা ইন্টারপ্রিটেশন কি, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ ছাড়াও একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে স্লোপ। স্লোপ। সরি, স্লোপ বলতে কি বোঝায়? স্লোপ বলতে বোঝায় যদি একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভের কোনো একটা বিন্দুতে স্লোপ বলতে বোঝায় যদি সেই বিন্দুতে আমরা একটা কি বলে, যদি সেই বিন্দুতে আমরা একটা টেনজেন্ট লাইন ড্র করি, একটা স্পর্শক আঁকি। স্পর্শক মানে কি, সেটা শুধুমাত্র এই বিন্দুতে ফাংশনকে স্পর্শ করে চলে যাবে, তাই না? আচ্ছা।
স্পর্শক টেনজেন্ট লাইন, এই টেনজেন্ট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, বা এই স্পর্শকের স্লোপটা কত, সেটাই হচ্ছে ওই বিন্দুতে ফাংশনের স্লোপ। স্লোপ মানে হচ্ছে জি ওই বিন্দুতে ফাংশনের ডেরিভেটিভ, বা আরেকভাবে বলা যায় ওই বিন্দুতে ফাংশনের স্লোপ মানে হচ্ছে টেন থিটা। থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। বুঝতে টেনের পরিবর্তন, টেন কেন সেটারও একটা ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা যাচ্ছি না। ওই যে একটা, ওই যে আমরা ডেরিভেটিভের ডেফিনেশনটা দেখলাম না, একটা ফর্মুলা দেখলাম, সেই ফর্মুলা থেকেই কিন্তু টেন ফাংশনটা আসে, তো সেখানে যাচ্ছি না। জাস্ট এইটুকু আমরা জানি যে কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভ বলতে বোঝায় সেই বিন্দুতে যদি আমরা টেনজেন্ট লাইন ড্র করি, সেই টেনজেন্ট লাইনের স্লোপ অর্থাৎ টেন থিটা, রাইট? ওকে। এখন যদি আমরা এই ফাংশনটা সব বিন্দুতে টেনজেন্ট ড্র করতে থাকি, সব বিন্দু যদি আমরা টেনজেন্ট ড্র করতে থাকি, একটা জিনিস দেখেন, এখানে আমরা দেখতে পাবো সব বিন্দু যদি আমরা টেনজেন্ট ড্র করতে থাকি, দেখতে পাবো এই জায়গাটা, এই যে কার্ভ, এই কার্ভে যে কার্ভটা যে ইনক্রিজ করতে 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 একসময় ইনক্রিজ করা থামায় দিল, তারপর আবার ডিক্রিজ করা শুরু করলো ফাংশনটা, তাই না? হুম, এই যে আমরা যদি এখানে ড্র করতে থাকি দেখতে পাবো যেই বিন্দুতে গিয়ে ফাংশনটা ইনক্রিজ করতেছে, সেখানে তখন টেনজেন্ট লাইনে তত আস্তে আস্তে কি হচ্ছে, তত আস্তে আস্তে increase হরাইজন্টাল হচ্ছে, হচ্ছে, তাই না? হরাইজন্টাল হরিজন্টাল হচ্ছে। হতে হুম, হতে 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 এমন একটা সময় আসবে, যে একটা বিন্দু আসবে যেই বিন্দুতে গেলে ফাংশনটা ইনক্রিজিং বন্ধ করে দিল, ডিক্রিজ করা শুরু করলো, এবং সেই বিন্দুতে যদি আমরা স্লোপ ড্র করি, টেনজেন্ট লাইন করি, সেটা এক্স্যাক্টলি আমাদের এক্স অ্যাক্সিস এর সমান্তরাল হবে। সেই বিন্দুতে ফাংশনের টেনজেন্ট লাইনটা কি হবে, এক্স অ্যাক্সিস এর সমান্তরাল প্যারালাল হয়ে যাবে, হুম, রাইট? এবং আমরা সেই বিন্দুটাকে কিন্তু বের করতে চাই, কারণ এই বিন্দুটাই হচ্ছে আমাদের আসলে ম্যাক্সিমাম, কারণ এই বাড়ছে 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 বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে তারপর কিন্তু আবার ডিক্রিজ করা শুরু করবো। তার মানে আমাদের সেই বিন্দুতেই ফাংশনের টেনজেন্ট লাইনটা এক্স অ্যাক্সিস এর সমান্তরাল। সো আমরা বের করতে চাই এই ফাংশনের কোন বিন্দুতে তার টেনজেন্ট লাইন এক্স অ্যাক্সিস এর সমান্তরাল হচ্ছে, সেই বিন্দুটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম। মিনিমামের জন্য সেম কথা, রাইট? এটা কি বোঝা যাচ্ছে? এই কথাগুলোই আসলে আপনাদের প্রফেসর এই কথাগুলোকেই থিওরিক্যালি বলে গেছেন। আমার মনে হয় যেগুলো গ্রাফিকে না দেখলে আসলে এগুলো বোঝা যায় না, উনি দেখিয়েছেন কিনা আমি জানি না। এখন কি বোঝা যাচ্ছে আচ্ছা, একটু? হ্যাঁ, ইজ ইট হেল্পিং? মোটামুটি হ্যাঁ। তার মানে আমরা এখন বের করতে চাই সেই বিন্দুটা এক্স এর সেই ভ্যালু, এক্স এর যেই ভ্যালুর জন্য ফাংশনের ডেরিভেটিভ। আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে আমরা ডেরিভেটিভ মানে বলছিলাম হচ্ছে গিয়ে টেন থিটা, একটাকে বললাম না? টেন থিটা থিটা, কি? হ্যাঁ একটু আগে থিটা বলেছেন। কি? থিটা হচ্ছে আমাদের টেনজেন্ট লাইন আমাদের এক্স এক্সিসের সাথে যেই কোণটা তৈরি করতেছে সেই কোণটা। এখন যখন কিনা আমরা ম্যাক্সিমাম বের করতে চাইবো, ম্যাক্সিমাম বের করতে চাইলে আমরা সেই বিন্দু জানতে চাই যে বিন্দুতে টেনজেন্ট এক্স এক্সিসের সমান্তরাল। এক্স এক্সিসের সমান্তরাল হয়ে যাওয়ার কারণে এই লাইনটা, এই টেনজেন্ট লাইনটা কি আমার, এই টেনজেন্ট লাইনটাকে এক্স এক্সিসকে কখন ছেদ করবে? যেহেতু এই লাইনটা, টেনজেন্ট লাইনটা এক্স এক্সিসের প্যারালাল, তাহলে সে কি কখনোই ইন্টারসেক্ট করবে এক্স এক্সিসকে? না, প্যারালাল লাইন কখনো ইন্টারসেক্ট করে না, যেহেতু ইন্টারসেক্ট করে না, তার মানে এই এটার জন্য থিটার ভ্যালু কত হবে? জিরো। জিরো। আর টেন জিরো ভ্যালু হচ্ছে গিয়ে, সরি, টেন টেন জিরো ভ্যালু হচ্ছে জিরো। তার মানে এক্স্যাক্টলি আসলে আমরা কি জানতে চাচ্ছি, আমরা জানতে চাচ্ছি এক্স এর কোন ভ্যালুর জন্য তার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো হয় সেটা। আচ্ছা, যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো লিখি, তাহলে সেই বিন্দুতে এক্স এর সেই সকল বিন্দুর জন্য আমরা তার ম্যাক্সিমাম এবং মিনিমাম গুলা পাবো, অর্থাৎ ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম অবস্থান করে যেখানে আমাদের তার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে সেখানে। জি, বুঝা গেছে? এবং এই ফার্স্ট ডেরিভেটিভ যেখানে যেখানে এক্সিস্ট করে, আহ, এই বিন্দুগুলোকে বলা হয়, যে বিন্দুতে আমাদের এফ প্রাইমের ভ্যালু জিরো হবে, সেই পয়েন্টগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট। পয়েন্ট।
বাংলায় বলা হয় সংকট কোণ। এটা আরো কঠিন, ক্রিটিক্যাল পয়েন্ট বোঝা সহজ। জি, বাংলা আমি অনেকগুলো আসলে বুঝি না, আমি একটা ইয়াতে দেখছিলাম ওই যে পদ, ধ্রুপক, কি যে হ্যাঁ ধ্রুবক, হ্যাঁ, বাংলা কারণ আমি তো আর ওই যে বাংলায় পড়ি না এই কারণে। রাইট এক্স্যাক্টলি। রাইট। না, যাদের ওই ইন্টারমিডিয়েটে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড বাংলা থাকে, তারা আবার হচ্ছে গিয়ে হঠাৎ করে। ওই যে হায়ার ম্যাথের যারা পড়ে, হ্যাঁ। হ্যাঁ রাইট। Exactly. আচ্ছা, এই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। দ্যাট মিনস আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমাদের ফার্স্ট অবজেক্টিভ হবে তার ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বের পয়েন্ট। করা। হুম। তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট যখন আমরা বের করবো, ধরেন কোনো একটা ফাংশনের জন্য আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বের হলো 257। দ্যাট মিনস ওকে। আমরা বুঝতে পারছি এই ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম গুলা 2, 5 এবং 7 এর কোথাও না কোথাও আছে, অন্য কোথাও নেই, নান আদার দেন 257। এখন এমন হতে আচ্ছা, পারে যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো। ক্রিটিক্যাল পয়েন্ট এগুলো হচ্ছে কি 257 পেলাম, তার মানে হচ্ছে আমাদের এই ফাংশনের ম্যাক্সিমাম অকার করতেছে হয়তো 2 তে, না হলে 5 এ, না হলে 7 এ। 5 and 7, ওকে। আর একইভাবে মিনিমামটা করতেছে হয়তো 2 তে, অথবা 5 অথবা 7 এ। কোন পয়েন্টে ম্যাক্সিমাম কোন পয়েন্টে মিনিমাম কিন্তু আমরা এখনো ডিসিশন নিতে পারছি না, কিন্তু আমরা জানি যে এখানে আছে। ওকে ফাইন। এখন গেল যে সব সময় ক্রিটিক্যাল পয়েন্টেই ম্যাক্সিমাম মিনিমাম থাকবে কিনা। কথা হচ্ছে সব সময় ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে যদি না তাদের বাউন্ডারি দেওয়া থাকে, যদি তাদের ডোমেইন উল্লেখ করা থাকে। যদি কিনা একটা বাউন্ডেড ডোমেইন উল্লেখ করা থাকে, তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা এটার বাইরেও হতে পারে। যেমন আমি বলছি, গ্রাফ দেখলে বুঝতে পারবা ব্যাপারটা। জি। ধরলাম আমাদের একটা ফাংশন হচ্ছে এরকম ভাবে দেওয়া আছে, তার মানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি গ্রাফ থেকে এই ফাংশনের ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গায় কোথাও, সামহার লাইক দিস। দ্যাট মিনস ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের বের হবে এখানে কোথাও, এক্স এর ভ্যালু এখানে কোথাও আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে। এখন যদি আমাদের ওকে। ডোমেইন দেওয়া থাকে, এখান থেকে এখানে, ধরলাম এটাই আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত অংশটুকুর মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে ক্রিটিক্যাল হবে। ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হলে আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করব, এবং ক্রিটিক্যাল পয়েন্টটা আমরা এখানে পাবো। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে সি, ধরলাম এই পয়েন্টটা সি, তার মানে আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে গেলে এক্স এর ভ্যালু পাবো সি, এবং সি বিন্দুতে ফাংশনের ম্যাক্সিমাম অকার করবে। ফাইন, নট এ প্রবলেম। কিন্তু যদি কিনা আমাদের ডোমেন এভাবে দেওয়া না থাকে, যদি আমাদের ডোমেন এভাবে দেওয়া থাকতো, তাহলে আমাদের ডোমেন ধরলাম দেওয়া আছে এখান থেকে এর মধ্যে, তার মানে এই যে আমাদের ডোমেইন পার্টটুকু দেওয়া আছে, এই ডোমেইন পার্টটুকুর মধ্যে কিন্তু আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্ট সেটা কিন্তু নাই, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে এই ডোমেইনের মধ্যেই, তাই না? এ এবং বির মধ্যে থেকে। তাহলে তখন আমরা কি করতে হবে, আমরা এফ অফ এ বের করব, এফ অফ বি বের করব, এবং চেক করব যে এফ অফ এ এবং এফ অফ বি এর মধ্যে কে বড়, এবং দেখতে পাচ্ছি এফ অফ বি বড়, তার মানে আমাদের তখন ম্যাক্সিমাম হবে এফ অফ বি। ওকে। ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ। আবার অনেক সময় এমনও হতে পারে, কেমন হতে পারে বলছি। যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে সামথিং লাইক এরকম, বা ওকে। বা হচ্ছে এরকম এরকম একটা ফাংশন দেওয়া আছে, এবং আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে, চেঞ্জ করি, ইন্টারভ্যাল দেওয়া আছে এ থেকে বি, এখানে এ এখানে বি, এটুকুর মধ্যে আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা। এখন আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা পাচ্ছি এখানে কোথাও, রাইট? তার মানে এখানে, হ্যাঁ। আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম থাকতে পারে, নট এ প্রবলেম। কিন্তু যেহেতু আমাদের এই বি এবং এখানে দেওয়া আছে, আমরা সরি। দেখি তো ক্রিটিক্যাল পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে এই বিন্দুতে ফাংশনের ভ্যালুটা আমাদের আরো বেশি না, বি বিন্দু ফাংশনের ভ্যালুটা আরো বড় না। তার মানে আমাদের যে বাউন্ডারি পয়েন্ট, সেই বাউন্ডারি পয়েন্টকে আমাদের এখানে কিন্তু কনসিডার করতে হচ্ছে, কারণ আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্টে আমরা ম্যাক্সিমাম থাকবে বলতেছিলাম,
কিন্তু সেটা আসলে তো লোকাল ম্যাক্সিমাম, সেটা গ্লোবাল ম্যাক্সিমাম না। আমাদেরকে বের করতে বলতেছে গ্লোবাল ম্যাক্সিমাম। তার মানে এই ফাংশনের এই ইন্টারভ্যালের মধ্যে গ্লোবাল ম্যাক্সিমাম হবে এফ অফ বি, বিকজ এফ অফ বি এখানে সবচেয়ে বড়, তারপরে এফ অফ এ, এবং এফ অফ সি আসলে এখানে সবচেয়ে ছোট। আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছিলাম সেই বিন্দুতে ফাংশনের ভ্যালু এখানে আসলে ম্যাক্সিমাম গুলোর মধ্যে লোকাল ম্যাক্সিমাম এখানে তিনটা, এখানে লোকাল ম্যাক্সিমাম পাচ্ছি, আর বাকি হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। বাউন্ডারি পয়েন্টের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে গ্লোবাল ম্যাক্সিমাম হচ্ছে এফ অফ বি তে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম শুধুমাত্র ক্রিটিক্যাল পয়েন্টেই চেক করাটা এনাফ না, ক্রিটিক্যাল পয়েন্টের পাশাপাশি আমাদের বাউন্ডারি পয়েন্টও চেক করতে হবে ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমামটা অকার করতেছে কিনা। জি রাইট? জি তাহলে আমরা কি শিখলাম? আমরা জানতে পারলাম যে ফাংশন কি, ডোমেইন কি, কোডোমেইন কি, ওয়েস্টেজ থিওরেম নিয়ে আলোচনা করলাম, ম্যাক্সিমাম কি, মিনিমাম কি, লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, গ্লোবাল ম্যাক্সিমাম, গ্লোবাল মিনিমাম, এবং ম্যাথ করার জন্য আমাদের সবচেয়ে উপকারী যে জিনিস সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ম্যাক্সিমাম বা গ্লোবাল মিনিমাম বের করতে হলে আমাদের ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট এন্ড বাউন্ডারি পয়েন্ট, এই আরেকটা আছে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট পরে স্যাডেল আসবো, ওটা যখন মাল্টি ভেরিয়েবল ফাংশন যাব তখনই আমাদের এই ক্রিটিক্যাল পয়েন্টকে আমরা স্যাডেল পয়েন্ট বলবো, সেটা ভিন্ন জিনিস, আচ্ছা পরে আসবো। হ্যাঁ, তো আমাদের ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম গুলো তাহলে কোথায় কোথায় থাকতে পারে? ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারে ক্রিটিক্যাল পয়েন্টে অথবা ক্রিটিক্যাল বাউন্ডারি পয়েন্টে। ক্রিটিক্যাল পয়েন্ট এবং বাউন্ডারি পয়েন্টস। সো আমাদের ফার্স্ট কাজ হবে ক্রিটিক্যাল পয়েন্ট এবং বাউন্ডারি পয়েন্ট বের করা, এবং সেই বিন্দুগুলোতে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম গুলো থাকতে পারে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। জি ঠিক আছে, এরপরে আমরা ডিসিশন নিব ওই বিন্দুতে ফাংশন ভ্যালুটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে। আমার 12:30 বাজে এক্সাম আছে, আমি মনে হয় না টাইম দিতে পারছি। সমস্যা নেই। আমি জাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটা খুব দ্রুত করে দিয়ে আমি শেষ করছি। হ্যাঁ, তো এফ অফ এক্স জি ইকুয়াল টু 1/x আছে, তার মানে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই, তার মানে আমরা বের করতে চাই কোথায় এফ অফ এক্স ইকুয়াল টু 0 হয়, এবং 1/x কে ডেরিভেটিভ করলে আসে 1/x স্কয়ার ইকুয়াল টু 0। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কি আসতেছে, দুই পাশে 0 চলে আসতেছে, তাই না? এবং জি -1/x স্কয়ার এই জিনিসটা আসলে 0 হওয়া নন জিরো জিনিস, এই জিনিসটা আসলে 0 হওয়া সম্ভব না, রাইট? সম্ভব না, না এখানে আসলে আনডিফাইন থাকবে এটা। নো ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই। জি ওকে ভাই, যেহেতু কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই, তাহলে আমরা এখন, তাহলে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কোথায় অবস্থান করতে পারে? আরেকটা জায়গা আছে, কোথায়? বাউন্ডারি পয়েন্টে। বাউন্ডারি পয়েন্টে, হ্যাঁ। এখন D1 যখন আমরা নিচ্ছি ডোমেইন হিসাবে, তখন আমাদের বাউন্ডারি পয়েন্ট হচ্ছে 1 and 2, 1 এবং 2 এর মধ্যে, রাইট? কিন্তু 1 এবং 2 এখানে 1 ইনক্লুডেড না, 2 ইনক্লুডেড না, তার মানে এই ডোমেইনটা হচ্ছে একটা ওপেন ডোমেইন, ওপেন সেট, অ্যান্সার, হ্যাঁ। ওপেন ইন্টারভ্যাল। এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আমরা এখানে 1 যেহেতু বাউন্ডারির মধ্যে নাই, 2 বাউন্ডারির মধ্যে নাই, তাহলে আসলে আমরা এখানে কোনো গ্লোবাল ম্যাক্সিমাম বা গ্লোবাল মিনিমাম বের করা সম্ভব না আমাদের। নো জি গ্লোবাল অপটিমাম, অপটিমাম মানে ম্যাক্সিমাম মিনিমামকে একসাথে অপটিমাম বলে। আর ডোমেইন 2 তে পাচ্ছি আমরা 1 2, তার মানে এখানে বাউন্ডারি পয়েন্ট আছে, এটা ক্লোজ ইন্টারভ্যাল, এবং এটা বলি ক্লোজ ইন্টারভ্যাল, এবং এখানে বাউন্ডারি পয়েন্ট হচ্ছে 1 এবং 2। তার মানে যেহেতু আমরা 1 এবং 2 এর বাউন্ডারি পয়েন্ট পাচ্ছি, আমরা 1 এর জন্য চেক করি কত হয়। 1 এর জন্য হচ্ছে 1/1 ইকুয়াল টু 1 হচ্ছে, এবং 2 হলে 2 হলে পাচ্ছি বাই 2 1/2, 1 হাফ। হাফ। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি 1/1 ইজ গ্রেটার দেন 1/2। তার মানে আমাদের এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 1 এ এই জায়গায় আমাদের গ্লোবাল ম্যাক্সিমাম থাকবে, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, এবং 2 তে হচ্ছে গ্লোবাল মিনিমাম গ্লোব থাকবে, এবং মিনিমামটা ভ্যালু হচ্ছে হাফ। গ্লোব হাফ। ওকে, তো এই জিনিসগুলো এখানে সলিউশনে মোস্ট প্রবাবলি দেওয়া আছে। No global maximum on D1, maximum at D1 and minimum at 2 on D2। D2 তে 1 এ ম্যাক্সিমাম পাচ্ছি, 2 তে মিনিমাম পাচ্ছি। তো তোমার কাজ যেটা হবে,
আমি যদি রাতে জি। বসবো তখন বাকি গুলো লেকচার করবো, যে কয়টা ম্যাথ এখানে পারা যায় সেই কয়টা ম্যাথসই নিজে নিজে একটু একইভাবে প্র্যাকটিস করে আনসারটা একটু মিলাই দেখবো এখানে, যেগুলো পারবো না সেগুলো আমি নেক্সট সেশনে বুঝাই দেবো। হ্যাঁ, আপনাকে আমি নক দিব রে। অবশ্যই, ঠিক আছে। এখানকার টাইমে একটা মানে আপনার 6টা, আপনি কয়টায় ফ্রি হবেন? আমি 6টার পরে ফ্রি হতে পারি, আই এম নট শিওর আর কি। হ্যাঁ, আচ্ছা, টেক্সট আপনি ফ্রি, করবে। হ্যাঁ জি, তুমি ফ্রি হয়ে আমাকে নক দাও, আমি তারপর হচ্ছে কি বাকিটা তখনই বলে দিব। শিওর ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ। ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, নাও দ্যাটস অল ফর নাও, সি ইউ নেক্সট টাইম। ওকে, ওকে ভাই, জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।